স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাসেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। অনেক ধন্যবাদ আপনাকে এবং স্বাগত ৭১ জার্নাল। এবং আছেন আমাদের সাথে ফজলে হুদা বাবুল, বিএনপির দলীয় সংসদ সদস্য। আপনাকেও স্বাগত এবং ৭১ জার্নালে। দর্শক, আরেকজন অতিথি এরই মধ্যে নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমাদের সাথে, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। মনিরা শারমিন, আপনাকেও ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে। আমরা যদি আলোচনা শুরু করি, যেহেতু আমরা জানি যে আবুল কাশেম ফজলুল হক তিনি মারা গেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা আপনাদের কাছ থেকে তার সম্পর্কে একটু প্রতিক্রিয়া নেই। কামাল উদ্দিন সবুজ। ধন্যবাদ। প্রথমে আমি আবুল কাশেম ফজলুল হক সাহেবের যে আজকে উনি মৃত্যুবরণ করেছে, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং উনি বাংলাদেশের উনি একজন শিক্ষক ছিলেন আমরা জানি, এবং উনি একজন সমাজবিজ্ঞানী, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি অনেক পরিচয় পরিচিত, এবং উনি বাংলাদেশের হি ইজ এ নেম ইন বাংলাদেশ, হি ওয়াজ এ নেম ইন বাংলাদেশ। তো কাজেই ওনার কাছে ওনার অনেক ছাত্র অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশে সুশাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের রাজনৈতিক কালচার কী হওয়া উচিত, এটা ওনার প্রেক্ষাপট থেকে, ওনার ধারণা থেকে, ওনার চিন্তাভাবনা থেকে উনি অনেক সময় বলেছেন। এটার সঙ্গে অনেকের হয়তো মতপার্থক্য থাকতে পারে, সেটা অস্বাভাবিক নয়। তবে উনি বাংলাদেশে ওনার মতো একজন পাওয়া বা আবার তৈরি হওয়া এটা কষ্টকর ব্যাপার। উনি বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের শিক্ষাঙ্গনকে অনেক কিছু দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশ এবং রাষ্ট্র হিসেবে এবং বাংলাদেশের জনগণ ওনাকে অনেকদিন মনে রাখবে তার অবদানের জন্য। অবশ্যই। ফজলে হুদা বাবুল, তিনি তো এই গণতন্ত্রর নানা ধরনের প্রক্রিয়ার কথা বলেছেন এবং একটা সময় আমরা দেখেছি তিনি তার সন্তানকেও হারিয়েছেন। সেই জায়গা থেকে আমরা আসলে যে গণতন্ত্রের কথা তিনি অনেক সময় আমাদের বলতেন, সেটি তার কলমে হোক, তার বইয়ে হোক, সেই জায়গায় কি আসলে বাংলাদেশ যেতে পেরেছে? আপনাদের সাথে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ২১শে টিভির সকল কলাকৌশলী এবং দর্শক সবাইকে শুভেচ্ছা, এবং সম্মানিত বোধ করছি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন সবুজ ভাইকে পেয়ে, এবং আমি আরেকজনকে অনলাইনে দেখছি, আপনার নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং যুব শক্তির আহ্বায়িকা, যুব নারী শক্তির আহ্বায়িকা মনিরা শারমিন সহ সবাইকে কৃতজ্ঞতা আমাকে হজম করবার বা গ্রহণ করেছেন এই জন্য। যেটা বলেছেন অধ্যাপক আবুল কাশেম স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শুধু ছিলেন না, বাংলা একাডেমির উনি একসময় মহাপরিচালক ছিলেন। উনি অনেক পদক পেয়েছেন, অনেক লেখালেখি করেছেন। ওনার এই টাইপের মানুষরা বাংলাদেশে খুবই কম, যারা যেমন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আছেন, এরকম যারা কখনো কোনো সরকারের পদলেহন করেননি এবং যারা সত্যটা সবসময় বলে এসেছেন। তার সন্তান হারাবার পর এবং সৌভাগ্যক্রমে তার একমাত্র কন্যা সুচিতা শারমিন, আমাদের বন্ধু, ক্লাসমেট, সাইকোলজিতে শারমিন পড়তেন, পরে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হলেন। ওনার স্ত্রী সাইকোলজি ডিপার্টমেন্টের শিক্ষক। তাদের সবার সাথেই কম বেশি পরিচয় ছিল আমার, এবং এই মৃত্যুতে আমি আজকে আমার স্ত্রীকে, আমি নিজে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি যে কালকে হয়তো জানাজাতেও যাব। এরকম মানুষ যারা আমাদের এই দেশকে ভালো করবার প্রচেষ্টা করে গেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কোনো নির্দিষ্ট দল গোষ্ঠীর পক্ষে কথা না বলে সমাজের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে বলেছেন, স্বাধীনতার পক্ষে বলেছেন, সাধারণ মানুষের পক্ষে বলেছেন। সত্যটা সবসময় উনি উচ্চকিত করেছেন।
তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই। অবশ্যই। মুনিরা শারমিন, আমরা যদি আসি আমাদের যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে এই ধরনের গুণী মানুষ দিনকে দিন সমাজে আসলে একেবারেই তো কম, তার মধ্যে হারিয়েও যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম আসলে এই ধরনের মানুষকে খুব একটা সৌভাগ্যবান না হলে পায় না। এখন আপনারাও হয়তো শেষ সময়ে এসে তাকে হয়তো পেয়েছেন বা তার সম্পর্কে জানতে পেরেছেন। সামনের দিনগুলোতে এই ধরনের একটা মানুষ তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের যে ধরনের সহযোগিতা থাকা দরকার, আমরা কি সেই অবস্থা কখনো তৈরি করতে পেরেছি বা সামনের দিনগুলোতে কি পারবো? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক যারা স্টুডিওতে উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা আসলে এরকম মানুষ তৈরি করবার মতো সামাজিক এবং রাজনৈতিক সেই প্রেক্ষাপটটা আমরা আসলে তৈরি করতে পারবো কিনা, বা সেই রকম করে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে দেশ, সমাজ এবং রাজনীতিকে বিশ্লেষণ করবার মতো সেই সক্ষম মানুষ তো আসলে অনেক কমে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। তো এটি একটা বড় প্রশ্ন, আমার নিজেরও আসলে প্রশ্ন, এবং সেটার জন্য অবশ্যই আমাদের আমরা দেখি যে এখন সবকিছুর মধ্যেই রাজনীতি, মানে আপনি দেখবেন যে সামাজিক কর্মকাণ্ডের থেকে এখন দেখবেন রাজনৈতিক কর্মকাণ্ড বেশি। আপনি সামাজিক প্রতিষ্ঠানগুলোও দেখেন কেমন করে যেন রাজনৈতিক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের আসলে সমাজ সংস্কারক দরকার। আবার সামাজিক জায়গা থেকে এই পরিবর্তনগুলোর কথা কারো কারো বলতে হবে, সবার আসলে রাজনীতি করলে হবে না। তো এটা একটা বিষয়। এবং আমি যদি বলি যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের সাথে আমার একটা ছোটখাটো স্মৃতি আছে, খুব ব্যক্তিগত। সেটা হচ্ছে যে যখন আমি কবি সুফিয়া কামাল হলের স্টুডেন্ট, আমার হল ছিল কবি সুফিয়া কামাল হল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম 2015 সালে, স্যারের খুব কঠিন একটা সময় আমার খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। স্যার তখন আমাদের কবি সুফিয়া কামাল হলের শিক্ষক কোয়ার্টারে থাকতেন। তার মানে দীপন ভাই, তার ছেলে শেষ সময় হত্যা করা হয় তাকে। তো সেই সময় খুব কাছ থেকে, এবং লাশটা আমাদের হলেই এনে রাখা হয়। তো আমি খুব অনেকেই আসছিলেন, অনেকেই সমবেদনা জানাচ্ছিলেন, আমি স্যারকে দেখছিলাম। স্যার তখন বক্তব্যে উনি বলছিলেন মিডিয়ার সামনে যে আপনি আসলে কি চান, আপনি এই যে এই ধরনের একটা ঘটনা ঘটলো আপনার ছেলের সাথে, আপনি আসলে কি চান? আপনি সারা জীবন সমাজ রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেছেন, ভালো ভালো কথা লিখেছেন, কিন্তু আপনার সাথে এই ঘটনাটা ঘটলো আপনার সন্তানের সাথে, আপনি আসলে কি বলতে চান? তখন উনি বলছেন, আমি চাই যারা এই ঘটনাটি ঘটালো তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এটা আমি মানে আই ওয়াজ দেয়ার, আমার চোখের সামনে উনি এই কথাটি বলছেন, এবং উনি খুবই নির্লিপ্ত এবং মানে খুব বেশি, আমি জানি না যে অধিক শোকে পাথর সেরকম হয়তো একটা অবস্থা ছিল। আমি তখন দেখলাম যে এই ধরনের একটা পরিস্থিতিতে ওনার মুখ দিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা প্রতিহিংসামূলক কথা আমি আসলে শুনিনি। তো এই স্মৃতিটুকু আমার আছে স্যারের সাথে। আমি স্যারের পরিবার এবং যারা তার শুভানুধ্যায়ী আছে সকলের প্রতি সমবেদনা এবং তাদের এই শোক সহ্য করবার আল্লাহ তৌফিক দিক, সেই কামনা করছি। অবশ্যই অবশ্যই। ফজলুল বাবুল, আমরা একটু আলোচনা করতে চাই স্বাভাবিকভাবে রাজনীতির খবর। সেটি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা আজকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন এবং বলছেন যে সেটি শুধুই এই 17 বছর নয়, স্বাধীনতার পর থেকে শুরু করে আওয়ামী লীগের যে সময়, পুরোটা সময়ই আসলে হচ্ছে যা যা তারা করেছে সেই বিষয়গুলো নিয়ে তারা বিচার করবে বা তদন্তের বিষয়টি সামনে নিয়ে আসবে। কিন্তু যেটি জানবার, দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্যে গেলে পরে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়ে যায় কিনা, এই আশঙ্কা অনেকেই করছেন। ধন্যবাদ। বিলম্বিত হয়ে যায় কিনা, আপনি যদি 5 কাঠা জমি ট্রাক্টর দিয়ে চাষ করেন 10 মিনিটে হবে, আপনি 5 একর করেন তাহলে তো বেশি সময় লাগবেই। কিন্তু আপনার যদি জমিটা হয় 5 একর, তা আপনার তো 5 একরই আপনার চাষ করতে হবে। তো অন্যায় তো আর একটা নয়, অন্যায় যতগুলো অন্যায় এটার তো বিচার হতে হবে, তাই নয় কি? এখন প্রায়োরিটি আপনি কোনটা দিবেন এইটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা অন্যায়েরই কিন্তু বিচার করা উচিত। 111-এরও বিচার করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী চান আর না চান, উনি বলছেন যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি বলছি যে না, উনি প্রতিশোধ নেবে না, ঠিক আছে, কিন্তু অন্যায়গুলোর তো বিচার হতে হবে। আপনি যদি একটা অন্যায়ের বিচার না করেন
তাহলেই সমাজে অন্যায় বেড়ে যাবে। মানে কি, অন্যায় করে ছাড় পাওয়া যায়। সো আপনি যদি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো যে প্রত্যেকটা অন্যায়েরই বিচার করা উচিত, সেটা 2022 সালের হোক আর 1974 সালের হোক। আমি তো মনে করি 74 সালে যে মজুদদাররা মজুদ করে রেখেছিল, করে ভারতে নিয়ে যাইতো, তাদেরও বিচার হওয়া উচিত, কেন নয়? আমি তো মনে করি 71-এ যারা যুদ্ধাপরাধী ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া বারবার একটা কথা বলেছিলেন যে আমরা যারা যুদ্ধাপরাধের, যাদের নজির নেই, মিথ্যে সাক্ষী দিয়ে, যেটা মৌলানা দেলোয়ার হোসেন সাইদের সম্পর্কে হয়েছে, যে কি একজন হিন্দু ভদ্রলোককে পাওয়া গেল ভারতের কারাগারে, আপনার মনে আছে? তো উনি বললেন যে না, আমি তো এরকম সাক্ষী দেইনি, তখন তাকে নিয়ে চলে যাওয়া। তার মানে কি, বিচারটা সুষ্ঠু হয়নি। কিন্তু 71-এর তো আমরা সুষ্ঠু বিচার চাই। তো আপনার বিচার আপনি খালি এই কয়েকদিনের করবেন? আমি তো মনে করি যে 626 জন সেনাবাহিনী তো ছিল, তারা কিভাবে পার পেল সেটারও বিচার হওয়া উচিত, কেন নয়? প্রত্যেকটা অন্যায়ের বিচার হওয়া উচিত, সেটা যেই হোক না কেন, সেটা আপনি যে ঘটনাই হোক। মানে আপনি আইনের বিরুদ্ধে যে, আপনি দেশের বিরুদ্ধে যে যখন কোনো বিচারে যাবেন, তখন যখন কোনো অন্যায় করবেন, তখন সেই বিচারটা হওয়া উচিত। সেটা 100 বছর পর হলেও পৃথিবীতে এরকম নজির কিন্তু আছে। কাজে বিলম্বিত হয়ে যাবে বলে আমরা যদি অর্ধেকটা করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, কাজে আবার আমরা মুখে বলছি যে আমাদের রিকনসিলিয়েশনটা করতে হবে, আমাদের প্রত্যেককে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদি প্রশাসনের মধ্যে স্বচ্ছতা আনতে হয়, আমাদের মধ্যে যদি জবাবদিহিতার আন্ডারে আনতে হয়, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মকাণ্ডকে জবাবদিহিতার মধ্যে যদি আনতে হয়, আমাদের প্রত্যেকটা অন্যায়ের তাহলে সেক্ষেত্রে বিচার নিশ্চয়ই। করতে হবে। মইনুল শারমিন, আপনারা কি আস্থা রাখতে পারেন দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার কোনো ধরনের শিথিলতা দেখাবে না? দেখেন, আমরা আস্থা রাখতে চাই। এটার কারণ হচ্ছে যে সরকার দায়িত্ব নিয়েছে 4 মাস, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা ভাই বললেন, বাবুল ভাই বললেন, যেটা হি অ্যাকচুয়ালি রাইটলি সেইং, যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন যদিও যে তিনি কোনো প্রতিহিংসা চান না, প্রতিশোধ চান না। তিনি হয়তো তার উপরে হওয়া নির্যাতনের বিচার চান না, তিনি হয়তো তার মায়ের উপরে হয়ে যাওয়া নির্যাতনের বিচার চান না, হয়তো তার ভাইয়ের উপর হয়ে যাওয়া নির্যাতনের বিচার চান না, অথবা তার বাবাকে নিয়ে বহু দিন ধরে, একটা সময় এমনও তো ছিল, আমরা তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে, সেজন্য শোকজ করা হয়েছে কোনো একজন শিক্ষককে। সুতরাং এই সংস্কৃতির মধ্যে দিয়ে তো আমরা এসেছি, এবং এই জায়গাতে উনি ব্যক্তিগত ওনার আবেগ মানে তাড়িত হয়ে বলতে পারেন যে আমি আসলে এটার বিচার চাই না, বা আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, কিন্তু বিচার তো আসলে হতে হবে। বিচার সবকিছুরই হতে হবে। এবং আওয়ামী লীগ, দেখেন, আওয়ামী লীগ তো ব্যক্তি হিসেবে কোনো অপরাধ করেনি। শেখ হাসিনা, আমরা বলি মুখে, কিন্তু শেখ হাসিনা তো আসলে আওয়ামী লীগ ছাড়া বাদে কিছু না। সুতরাং আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেছে, এবং তাকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। আমরা যখন কথা বলি, তখন শুধুমাত্র কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানে এই হত্যাকাণ্ডের কথা, এই গণহত্যার কথা আমরা বলি না। আমরা কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের কথা বলি, আমরা শাপলা হত্যার কথা বলি। বাংলাদেশে যতগুলো অপরাজনীতি হয়েছে এবং বিচারিক হত্যাকাণ্ড, আমি যদি বলি যে দেখেন, মানবতা বিরোধী যাদের বলা হয়েছিল রাজাকার, তাদের হত্যার যে বিচারের কথা বলেছে, সেটা তো কি বিচার হয়েছে? সেটা তো একটা প্রশ্নবিদ্ধ বিচার হয়েছে। সেখানে আমরা দেখেছি, আমরা এই সময় এসে বলি মব, কিন্তু সেই সময় কিন্তু স্টেট স্পন্সর্ড মব হয়েছে শাহবাগে। সুতরাং সেটার বিচার তো হতে হবে। সুতরাং বিচার আমরা সত্যিকার অর্থে যেভাবে করে আসলে প্রশ্নবিদ্ধ আর বিচার চাই না, একেবারে প্রশ্নাতীত ভাবে আসলে বিচারগুলো হওয়া দরকার বলে আমরা মনে করি। এবং এটা অবশ্যই বিএনপির এটা করতে পারতে হবে। এবং এই জায়গা থেকে বিরোধী দল হিসেবে যে দলগুলো আছে, তারা তো সবাই আসলে এই নিপীড়নেরই অংশ, এবং গত 15 বছর তারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং আমার মনে হয় যে বিএনপি সরকার যদি এখানে আসলে আস্থাহীনতার মতো কোনো কাজ করে, সেখানেও কিন্তু আসলে বিরোধী দলগুলো চুপ করে বসে থাকবে না, কারণ তারা কিন্তু এই একই আন্দোলন, একই লড়াই সংগ্রামের সহযোগী। সুতরাং এইখানে বিচার আসলে হতে হবে, এবং সেটা প্রশ্নাতীত ভাবে হতে হবে।
নিশ্চয়ই। কামালউদ্দিন সুবজ, আপনার কাছেও একই প্রশ্ন, সেটি হচ্ছে যে সরকারের দিক থেকে এই বিচার প্রক্রিয়া বা তদন্ত কাজটি তো হয়তো শুরু হচ্ছে, যেটা চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এইটি এক ধরনের বার্তাও সকল রাজনৈতিক দলের জন্য যে অন্যায় করলে আসলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই? সেই হিসেব করে সামনে আরও যেসব দল আছে বর্তমানে অথবা আগামীতেও যদি গঠিত হয়, তাদের কাছে এই জিনিসটা আসলে এক ধরনের বার্তা যায় কিনা? আমরা যখন আইনের শাসনের কথা বলি এবং এটা প্রায়শ আমরা শুনি, তখন তো আপনার যত অন্যায়, অত্যাচার, নির্যাতন যাই বলে, এটা তো বিচার হতেই হবে, না হলে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তবে সেই বিচার অবশ্যই স্বচ্ছ হতে হবে, সেই বিচার অবশ্যই যেন বিতর্কের কোনো ধরনের সৃষ্টি না করে সেভাবে হতে হবে। আমরা অতীতে অনেক বিচার দেখেছি যেগুলো বিতর্কের সৃষ্টি করেছে। তো কাজে প্রধানমন্ত্রীর কথা, যে কথাটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন যে উনি প্রতিহিংসার কথা, উনি কিন্তু এটাও বলেছেন যে শহীদদের, জুলাই শহীদদের যারা অপরাধী তাদের কিন্তু বিচার অবশ্যই হবে। এটা কিন্তু উনি বলেন নেই যে বিচার হবে না। তো কাজেই উনি ওনার ব্যক্তিগত ওনার মা এবং ভাইয়ের কথা হতে বলেছেন। তো এটা অন্য একটা, এটারও অন্য মানে ব্যাখ্যা আছে। আমি যেটা বলছি যে বিচার তো আপনার যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হতে হবে। এবং চিফ প্রসিকিউটরের কথা যেটা বলছেন, এই আওয়ামী লীগের যে একটা দল হিসাবে যে আপনার বিচার হওয়া, এটা কিন্তু আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কালকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, এরকম একটা কথা আমরা দেখলাম উনি বলেছেন। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, আমরা সরকারের তরফ থেকে এরকম একটা বার্তা আমরা দেখলাম। এটার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ডগুলি করেছে তাদেরই বিচারটা হবে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য আমরা শুনলাম। তো কাজেই বিচার হবে, বিচার হতেই হবে, এটা সবাই চায়। তবে সেটার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, বিতর্ক ঊর্ধ্বে থাকতে হবে। এটা দিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কারো বার্তা দেখে না, বার্তা তো অবশ্যই দেয়। আমরা তো বাংলাদেশ যে স্বাধীন হয়েছে 54 বছর আগে বা 55 বছর আগে, বাংলাদেশ তো একটা এরকম একটা বাংলাদেশ চায় যেখানে আইনের শাসন থাকবে, এরকম একটা বাংলাদেশ চায় যেখানে সবাই পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে, সকল ধর্ম, সকল মত এবং পথের। কিন্তু সেই জায়গায় আমরা 15-16 বছর আমরা এর ব্যর্থই দেখেছি। তো কাজে একটা জায়গা থেকে তো শুরু করতেই হবে। তো আমি মনে করি যে সেই শুরুটা 24-এর 5ই আগস্টের পর শুরু হয়েছে, নতুন একটা অধ্যায়ে বাংলাদেশ পদার্পণ করেছে। তো কাজে আমরা দেখি, আমরা আশা করব বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে নিশ্চয়ই বর্তমান সরকার এবং যারা আছেন, যারা সংশ্লিষ্ট, তারা সবাই এই দায়িত্বটা সবাই নিশ্চয়ই পালন করবেন, যাতে সত্যিকার সেই যে বাংলাদেশটা আমরা চাই, যে যেখানে অন্যায়, অত্যাচার, অবিচারের অবসান ঘটবে। তাহলে যারা এগুলো করেন, যারা সংশ্লিষ্ট থাকেন, তাদের বিচার করতে হবে। যারা দুর্নীতির সঙ্গে আপনার জড়িত থাকেন তাদের বিচার করতে হবে। দুর্নীতিকে জিরো টলারেন্সের কথা বলা হয়, সেটা করার জন্য সরকারের যা করার সেটাই করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি যে উনি খুবই সাদাসিধে জীবনযাপন করেন, এটা একটা বার্তা দেয়। আপনি একটা কথাই মাত্র বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সাধারণ জীবনযাপন করেন, সেই জায়গায় যদি একটু যুক্ত করি যে আমরা আজকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারের যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে তার ছবি ব্যবহার না করার একটি নির্দেশনা দিয়েছেন। আমি আসছিলাম এই কথাটার মধ্যে, আপনি ভালো করে প্রশ্ন, আমি আসতাম অবশ্য। এই যে আজকে যে মানে উনি যে নিষেধ করে, মানে এই যে একটা সিদ্ধান্ত হলো সরকারিভাবে, এটা তো উনি নিজে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যানার, ফেস্টুন বা অন্য কোনো প্রচার যেগুলো আমরা করি আর কি, সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কোনো ছবি থাকবে না। তো এটা তো আমি অত্যন্ত প্রশংসনীয় একটু আমি মনে করি। আগে আমরা 15-16 বছর কি দেখেছি, আপনি দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং তৎকালীন যে মেয়ে ছিলেন শেখ হাসিনা সহ যারা ছবিতে সয়লাভ হয়ে যেত, হেন কিছু, মানে মনে হয় যেন বাংলাদেশে আর কেউই নাই, আর কোনো রাজনৈতিক নেতা নাই, আর কোনো মানুষ নাই, মানে সব মানে একটি পরিবারের মধ্যে। এই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী সরে আসছেন, এটা আমাদেরকে প্রশংসা করতে হবে। এবং এগুলো না করার মধ্য দিয়ে যে দেশ শাসন করা, এই যেগুলি বাড়াবাড়ি না করে যে একটা এগুলো করলে আসলে কী লাভ, আসলে কিছু লাভ নাই। আপনি দেখেন এখন আওয়ামী লীগের কী অবস্থা আপনি দেখেন। তো কাজেই
গত 16-17 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ কি করেছে। মানে হেন কোনো জায়গা নাই আপনার প্রচারের নামে আপনার এভাবে আপনার মানে মানুষের অর্থ লুণ্ঠন হয়েছে, মানে অযাচিতভাবে খরচ করা হয়েছে, রাষ্ট্রের ব্যয় করা রাষ্ট্রের আপনার মানে জনগণের অর্থ আপনার এরকম ব্যয় করা হচ্ছে কোনো কারণ ছাড়া। তো সেই জায়গা থেকে সরে আসা আমি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ মনে করি, এবং মনে করি যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বর্তমান যে সরকার, সেই সরকার শুধু আজকে যেই ওনার ছবি থাকবে না শুধু সেইটাই নয়, অন্যান্য সব জায়গায়ও যেখানে আমরা বাড়াবাড়ি মনে করি, যেগুলো একটা শাসনের জন্য এবং সুশাসনের জন্য আমরা চাই যে এই জায়গাগুলিতে উনি নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এই বার্তাগুলি কিন্তু দিচ্ছেন উনি, এবং দিলেই কিন্তু বাংলাদেশ অনেকাংশে এগিয়ে যাবে, অনেক কিছু পাবে। মনিরা শারমিন, প্রধানমন্ত্রীর এই পরিবর্তন, আপনি কি সেই পরিবর্তন তার অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে দেখতে পান? স্বাভাবিকভাবে এই যে পরিবর্তনের কথাগুলো বলছেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই ধরনের কথাবার্তা নতুন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো আমরা যারা তরুণ প্রজন্মের আছি, আমরা এই পুরনো সংস্কৃতিকে আসলে মানে আমরা রিজেক্টই করেছি। সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে অন্যান্য দলের ক্ষেত্রে আসলে আমি জানি না, অন্যান্য দলে আসলে যেহেতু সরকার, বিএনপি দল হিসেবে তারা এখন সরকারে, সুতরাং সরকারি কাজকর্মে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যাতে ছবি ব্যবহার করা না হয় বা ফেস্টুন ব্যানার এসব আলাদা করে করা না হয়। অন্যান্য রাজনৈতিক দল তারা আসলে তাদের জায়গা থেকে রাজনৈতিক দল না, বিএনপির ভেতরেই আপনি অন্যদের ভেতর কোনো পরিবর্তন দেখেন? হ্যাঁ, এটাতে আমি মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য কাজগুলোর মধ্যে। জি জি জি, আমি এখানে আসছিলাম। তো এইখানে হচ্ছে অসুবিধার জায়গা হচ্ছে যে আমরা জনাব তারেক রহমানের জেস্টার, তার কথাবার্তা, তার নানান ধরনের নতুনত্ব আমরা উদ্বুদ্ধ হই, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে আমরা আবার এটাও দেখি যে মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হবার পর সম্পদের পরিমাণ কারো 8 গুণ বেড়ে যায়, কারো বলছে ইনডিরেক্টলি বলার মনে হয় দরকার নাই, কারণ এটা সব জায়গায় আসলে খবর আপনারাই করেছেন। সেটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ওনাকে আমি যদিও শাহজাদা বলি, খুব মানে ভালোবেসে বলি আর কি। তো তার সম্পদ 8 গুণ বেড়েছে। তারপরে উনি নিজের নামে সম্পদ কিনেছেন, 242 শতক জমি কিনেছেন, এবং তার এলাকায় উনি হেলিপ্যাড বানাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবেই উনি তো প্রতিমন্ত্রী, মানে তো উনি তো আসলে হেলিকপ্টার ছাড়া কিভাবে এলাকায় যাবেন, শিবগঞ্জ ওনার উপজেলা। তো এই ধরনের একটা খবর আমরা আজকে দেখলাম, এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধেই তার নিজের যে উপজেলা, সেই উপজেলা একটা পারিবারিকীকরণ একটা করতে আমরা দেখেছি, যে উপজেলাটা সবগুলোই আসলে নিজের পরিবারের লোকজনের নাম দেওয়া। তো আমরা কিন্তু তখন আবার দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটা আবার বন্ধ হয়েছে। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনেক কিছুই আমরা গত 15 বছর বন্ধ হতে দেখেছি। যে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই খারাপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভালো, কারণ ওনার হস্তক্ষেপে অনেক অপকর্ম, অনেক অপরাজনীতি সেগুলো বন্ধ হয়। কিন্তু আমরা কিন্তু এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে জেস্চার দেখছি, তার যে নতুনত্ব দেখছি, তার যে রাজনৈতিক পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা দেখছি, সেটা শুধুমাত্র তার জেস্চার এবং তার কথাবার্তার মধ্যেই থেকে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ আমরা আমি যদি বলি যে অন্যান্য মন্ত্রীদের মধ্যেও আমরা সেরকম পরিবর্তনের ছোঁয়া দেখছি না, এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে যেগুলো আসলে ছাত্র সংগঠনের কথা যদি আমি বলি, আমার খুবই দুঃখের সাথে আজকে বলতে হয় যেই ধরনের চাঁদাবাজি, এবং আজকে আমি দেখলাম যে আবাসন ব্যবসার একজন ব্যবসায়ীকে যেভাবে করে হেনস্থা করে তার থেকে চেকে সই নিয়ে সেই চেকগুলো আসলে লুণ্ঠন করা হচ্ছিল, তারপরে যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দেখেও আসলে তার মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী এবং তার এমপিরা কেন শিখছে না আমি আসলে জানি না, এবং তার ছাত্র সংগঠনটাও কেন সভ্য হচ্ছে না। জি জি, ধন্যবাদ। কি প্রশ্ন করেছেন আমি বুঝিনি, তবে এইটুকু বুঝেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন রাজনীতি, এটা আসলে মিডিয়া এবং আপনারা জানেন নতুন রাজনীতি, আমরা যারা মাঠের রাজনীতি করি অনেক আগেই ওনার এরকম নির্দেশনা যে ব্যানারে এত আমার ছবি দেওয়ার দরকার নাই, এত ছবি পোস্টার ব্যানার টাঙানোর দরকার নাই, এগুলো উনি কোনোদিনও পছন্দ করতেন না। উনি কিন্তু কোনোদিনও ওই বড় চেয়ারে বসতেন না
এবং মঞ্চে যদি বড় চেয়ার থাকতো ওগুলো সরাই দিয়ে, নির্বাচনের আগেও আমাদের নওগাঁতে উনি যখন গিয়েছেন বড় সোফা টাইপের চেয়ারগুলো সরিয়ে দিয়ে ছোট, এটা কিন্তু আমি নিজেও করি আমার এলাকায়। যেমন আমি ফুল অনুৎসাহিত করি, আমি গত 2 বছর যাবত আমি বিদেশি ফল খাই না, যে আমার আঙ্গুর খেতেই হবে, আমি দেশি ফল। এবং এটা কিন্তু আমাদের বদলগাছি মহাদেবপুরে এটা চালু হয়ে গেছে, সরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় আমাদের যেসব দেশি ফল খাওয়া। তারপর আমি ওই বড় বড় ফুলের তোড়া দিবে, তারপর ক্রেস্ট দিবে অনেক বড় বড়, এগুলো মাননীয় চেয়ারম্যানও। কিন্তু কর্মীরা যে ফলো করে না এমন না। হ্যাঁ, এখন বিএনপি একটা বৃহৎ দল, 2-4 জন হয়তো কোনো কিছু করলে এটা চোখে পড়ে। যে প্রশ্নটা এসেছে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধু একা নয়, তার বাবারও কিছু ঘটনা আমরা যদি বলি। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, সাংবাদিকদের যে দুপুরে লাঞ্চের জন্য দাওয়াত দিতেন, তো সাংবাদিকরা একটু পরে আসতেন, কারণ লাঞ্চের পরে মিটিংটা হয়, কিন্তু তারা লাঞ্চে আসতেন না, কারণ রেশনের চালের ভাত, ডাল, একটা সবজি বা শাক আর আলু ভর্তা দিয়ে খাওয়াতেন। তো তখন এক সাংবাদিককে উনি খুব ক্লোজ সাংবাদিক বলে, এই আপনি আসলেন না কেন? স্যার সত্যি কথা বলি, এই রেশনের চালের গন্ধ হয়, এই জন্য আমি অ্যাভয়েড করতে চেয়েছি। তো এইটা কিন্তু বাবারই সন্তান উনি, এবং মিতবায়িতা তাদের মধ্যে দেখেছি। আমার এক বন্ধু বিএনপির বেশ বড় এক পোস্টে আছেন, যার কথা একটু আগে হলো যে ওনার শহীদ জিয়ার নাম লেখার কারণে ওনাকে শোকেজ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, মুক্তিযোদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলার কারণে। আসলে শুধু শোকজ করা কিন্তু হয়নি, সেই শিক্ষকটার চাকরি খাওয়া হয়েছে দীর্ঘদিন। উনি কোনো জবলেস ছিলেন এবং অনেক কষ্টের মধ্যে উনি জীবন কাটিয়েছেন। আমাদেরই সমসাময়িক, আমাদের বন্ধু বান্ধব উনি। তো মার্কেটিং বিভাগের অধ্যাপক। তো হ্যাঁ, প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ইউট্যাবের সভাপতি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক। তো এইখানে এই আমি আসলে মূল জায়গাটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিজেকে করছেন, কিন্তু অন্য মন্ত্রী পরিষদের সদস্যরা আসলে সেই জিনিসটা ফলো করছেন। এবং অনেকের কিছুক্ষণ আগে মনিরা শারমিন উদাহরণ দিলেন একজন প্রতিমন্ত্রীর, যে ধরনের প্রতিমন্ত্রীর যার উদাহরণ মনিরা শারমিন দিয়েছেন, আমি যদি বুঝে থাকি মনিরা শারমিন যদি সেই মনিরা শারমিন হন, তার বাড়ি থেকে এই প্রতিমন্ত্রীর বাড়ি বড়জোর 25 থেকে 30 কিলোমিটার দূরে। আমি বহু আগেই দেখেছি ওখানে অনেক বড় সাইনবোর্ড দেয়া, আজকে 10-12 সালের দিকের কথা বলতেছি, মীরবালি বলে। এবং উনি প্রতিমন্ত্রী হবার আগেও কিন্তু অন্তত 10-15টা প্রতিষ্ঠানের নাম ছিল। উনি কিন্তু নতুন কোনো নেতা না, উনি ঢাকায় রাজনীতি করতেন, এই জন্য লোকজন চিনেন না। উনি কিন্তু বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি কিন্তু শিবগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন, উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন, কিন্তু রাজনীতিতে নতুন নয়। হ্যাঁ, কিছু মিডিয়ার কথা আছে উনি তারেক রহমানের বন্ধু, এটা মোটেও সত্য নয়। কারণ জনাব মীর শাহ আলমের বয়স আর জনাব তারেক রহমানের বয়স অনেক পার্থক্য, এরকম কিছু নয়। উনি তৃণমূল থেকে উঠে আসা একজন তরুণ নেতৃত্ব, আর বগুড়া দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত। 17 বছরে বগুড়াতে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়নি, একটা মেডিকেল কলেজ হয়নি, বগুড়াতে একটা অর্থনৈতিক জোন হয়নি, বগুড়ার মানুষরা শুধু ট্যাক্সি দিয়ে গেছে। বগুড়া হচ্ছে পুরো উত্তরাঞ্চলের একটা প্রবেশদ্বার। শারমিনও যদি ঢাকা আসে তাহলে বগুড়া হয়েই আসতে হবে, আমাকেও আসতে হবে। পুরো রংপুর অঞ্চল বলেন, নওগাঁ বলেন, জয়পুরহাট বলেন, নাটোর বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, রাজশাহী বলেন, বিশাল একটা অংশ আমরা বগুড়াকেই রাজধানী মনে করি। সেখানকার তেমন কিছুই হয়নি। কাজেই মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু সংসদে ব্যাখ্যাও দিয়েছেন। এরপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে একটা পদক্ষেপও নিয়েছেন, যদিও আগেই তার নামে প্রায় 10-12টা প্রতিষ্ঠান ছিল। উনি ওই এলাকায় প্রচুর সোশ্যাল কাজ করেন, উনি ওনার এলাকার বাইরে কোনো ইনভেস্টমেন্ট করেন না। আপনি বলতে চাচ্ছেন এখন যে তথ্যগুলো বের হচ্ছে উনি এমন না যে একদম গরিব ঘরের সন্তান, না, মন্ত্রী হবার আগে ঘরের সন্তান, আগেই অনেকগুলো ছিল। এখন যেটা বলেছেন শারমিন, একটা পয়েন্ট যে ওনার নাকি উনি কত 102 শতক জমি
কত শতক? 242 সরি, 242 শতক। 242 শতক। একটু বললে একটু 242 শতক মনে হয়, কিন্তু এটা বিঘাই করলে কত হয়, 33 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 বিঘার মতো, তাই না? আমি তো একটা চাকরি করতাম, আমিও বছরে 5 বিঘা জমি কিনতাম, কিন্তু কাজে উনি কোন সোর্স দিয়ে কিনেছেন আই এম নট শিওর। বাট এই যে জিনিসটার যে প্রপাগান্ডা না করে এটার যদি সত্যিই হয়, আমি অনুরোধ করব মনিরা শারমিনকে, যদি সত্যিই হয়, মনিরা শারমিনের অনেক ব্যারিস্টার বন্ধু আছে, আইনজীবী বন্ধু আছে, এটাকে খতিয়ে দেখা, জনস্বার্থে প্রয়োজনে মামলা করা। কিন্তু মিডিয়ায় একটা দেশের প্রতিনিধিকে এভাবে ওনার সম্পদ বাড়তে তো পারেই, এখন উনি কি করে বাড়িয়েছেন এটা তো বড় বিষয়। একটা মানুষের কি সম্পদ বাড়তে না পারে বাবুল না? ভাই, আমি যদি আপনি কিছু মনে না করেন, আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে একটু বলতে চাই। দেখেন, এখানে আপনাদের মতো যারা আছেন, যারা আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা দুর্নীতিকে না বলছেন এবং জিরো টলারেন্স আপনাদের আছে, তো সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা শুধু কেন একজন প্রতিমন্ত্রীর ব্যাপারেই আসছে। এবং সম্পদ কিন্তু আপনি 242 শতককে 33 দিয়ে ভাগ দিলেন, বিঘায় করতে চাইলেন, কিন্তু সম্পদের পরিমাণ যে বেড়ে উনি প্রতিমন্ত্রী হবার পরে 8 গুণ হয়েছে, সেটা কিন্তু আপনি বললেন না। এবং দেখেন, ওনাকে নিয়ে কিন্তু প্রপাগান্ডা যদি বলেন, মিডিয়ার প্রপাগান্ডা যদি বলেন, সেখানে কিন্তু আমার মনে হয় যে আমি একজন একটু বলি, উনি কি ট্যাক্স রিটার্ন দিয়েছেন? উনি কি এর আগেও কি উনাকে নিয়ে এই নাম নিয়ে যে ওনার একটা ব্যাধি আছে আর কি, ওনার একটা ব্যামো আছে, সেটা হচ্ছে যে উনি সবকিছুতে নিজের নাম, নিজের পরিবারের নাম দিতে চান। তো এইটা কি আসলে যথেষ্ট, মানে আপনার কি মনে হয় না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একজন প্রতিমন্ত্রীর এই ধরনের আচার আচরণ হওয়া উচিত না, যখন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের জেস্চার দেখাচ্ছেন, এত পজিটিভ জেস্চার দেখাচ্ছেন, রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিচ্ছেন। এবং উনি কিভাবে করে আসলে, আপনি বলছেন যে বগুড়া নির্যাতিত ছিল, বগুড়া আসলে কোনো মানে অবহেলিত ছিল, সব মানলাম, কিন্তু শিবগঞ্জকে কি আমরা দ্বিতীয় রাজধানী হিসেবে বলতে পারি কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। কারণ সব মানে বরাদ্দ তো শিবগঞ্জে যাচ্ছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আসন, সেই আসনেও যাচ্ছে না, সেই আসনের থেকেও 5 গুণ বেশি যাচ্ছে শিবগঞ্জে। তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। শেষ হয়েছে। প্রথম কথা, জি। কততম বরাদ্দ এটা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী এটা সংসদে ব্যাখ্যা করেছেন, এবং সেখানে দেখা গেছে উনি বোধহয় 32 বা 33তম, এটা সংসদে বলেছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কিন্তু আমি যেটা বলেছি, উনি প্রতিমন্ত্রী হবার আগেই অন্তত 12টা প্রতিষ্ঠানে তার নামে ছিল। উনি ওই এলাকায় দীর্ঘদিন থেকে সামাজিক কাজ করেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির। এবং উনি একটা ওখানকার মীর পরিবার, একটা খুবই বনেদি পরিবার। এবং তারা, আমি আপনাকে আরেকটা তথ্য দিই, মীর শাহ আলম এটা জানে কিনা আমি জানি না, আপনার ইউনিয়ন থেকেই উঠে যাওয়া, পারোলা থেকে উঠে যাওয়া মীর বংশে, তারা 11 ভাইয়ের এক ভাই ওখানে গিয়েছিলেন, এবং তার দাদা এক সময় পাকিস্তান পিরিয়ডের খুব বড় চেয়ারম্যান ছিলেন ওখানে। যে এই মানুষটি পারিবারিক ঐতিহ্যে ভরপুর। আমার নিজেরও ধারণা ছিল না। আমি যখন গিয়েছি সেখানে, আমি তার বাড়িতে যাইনি, আমি ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে গিয়েছি, আমি দেখেছি মীর শাহ আলমের অন্তত 20 থেকে 30টা ব্যবসা প্রতিষ্ঠান আমার চোখে পড়েছে। এইটা পড়বার পর আমি যখন আরেক মানুষকে একটা প্রস্তাব দিয়েছি যে আমার মহাদেবপুরেও একটা অটোমেটিক রাইস মিল বিক্রি হবে, উনি নেবেন কিনা, তো এটার উত্তরটা আমি এটা পেয়েছি, কারণ ওটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। তো উনি বলতেছেন যে মীর সাহেব ওনার উপজেলার বাইরে কোনো সম্পদ করেন না, কোনো কিছু করেন না, এটা ওনার দীর্ঘদিনের থেকে ওটা অভ্যাস। এখন ওনার না, আমার কথা শেষ হয়নি, প্লিজ 1 মিনিট। এখন আপনি বলছেন কি 8 গুণ বেড়েছে, মিডিয়াতে খুব সুন্দর লাগে। এখন সম্পদ যদি 8 গুণ বাড়ে, মন্ত্রী হওয়ার পর কি উনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন? আমি তো এখনো দিইনি। আপনি এই তথ্যটা কোথায় পেলেন? এটা আমি জানি না, একটু বলবেন কি? কারণ ট্যাক্স রিটার্ন তো দেওয়া হয়নি, তাহলে অফিশিয়াল কোন ডকুমেন্ট আপনার কাছে আছে? আমি বলছি সেটা হচ্ছে যে জোমান ডেলিগেশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টে যে সাংবাদিক, তিনি একদম স্পষ্টভাবে দেখিয়েছেন ওনার নির্বাচনী হলফনামার সাথে ওনার এখনকার সম্পদের যে ব্যত্যয়টা, সেটা দেখিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন, উনি কিন্তু স্বীকার করেছেন, উনি ওনার বক্তব্যেও বলেছেন যে হ্যাঁ, উনার জমি কেনা হয়েছে, 242 শতক জমি উনি কিনেছেন। উনার
ঠিকাদারি যে প্রতিষ্ঠান আছে সেটার নামে। এবং এর আগে নেত্র নিউজের একটা আমরা রিপোর্টের মাধ্যমে যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনার ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটা আসলে স্বত্বাধিকারী এখন উনার ছেলে, সেটিকে ব্যবহার করে এখন যত ধরনের বরাদ্দ এবং যত ধরনের ঠিকাদারি কাজ সেটা কিন্তু তার মাধ্যমে করা হচ্ছে। সুতরাং এই যে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? এবং আপনি যখন বলছেন যে গত 15 বছর বললে তো এটা একটা ঝগড়াঝাটি হবে, পলিসি হবে না। না না, আমি এটা শেষ আমি বলি আপনাকে, শোনেন, আপনি ইতিমধ্যে একটা চাঁদাবাজির গল্প করেছেন। চাঁদাবাজির ইতিহাস কিন্তু এনসিপির বড় বড় চাঁদাবাজির, এইটা ওই টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি না। 7 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 কোটি, 50 কোটি, 500 কোটি। হ্যাঁ, আমরা দেখেছি তো এনসিপির নেতারা কে কোন উপজেলায় কত বরাদ্দ নিয়েছে। কাজে আপনি যেটা বলছেন একজন সাংবাদিক বলেছে, চেষ্টাটা আসলে একটু অসুবিধা। আমার মনে হয় যে ব্যাপারটা আপনি এমন দিকে নিয়ে গেলেন যে না, আমাদের এটা এই ধরনের অভিযোগ আছে, আপনাদের বিরুদ্ধে তো আছে না, আমি সেটা বলিনি। কিন্তু আপনাদের অভিযোগটা হচ্ছে বানানো অভিযোগ, এইটাই আমার কথা। আমার মনে হয় আপনার এখানে বলা উচিত না। এটা তো ভাই, এটা যদি আপনি বলেন তাহলে তো এই মিডিয়া, নিউজ রিপোর্ট সবকিছু আপনি বাতিল করে দিচ্ছেন, তাহলে তো কোনো ক্রেডিবিলিটি থাকছে না মিডিয়ার। তো আমি জানি না এখানে মিডিয়ার যারা আছেন তারা আসলে বুঝবেন যে আপনি সবকিছুকে যদি আপনারা খারিজ করে দেন, বরং আপনারা এই স্ট্যান্ডটা নেন। আমার মতামত হচ্ছে আপনারা এই স্ট্যান্ডটা নেন যে যদি আসলে তার এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটার ব্যাপারে আপনারা বলেন যে স্টেপ, মানে আইনি ভাবে আসলে। সেটা তো আমি প্রথমেই বলেছি, যেটা আইনের আশ্রয় নেন না আপনি। আর দ্বিতীয় বলেছে, একজন সাংবাদিক বলেছে ট্যাক্স রিটার্ন তো এখনো দেয়নি। একটা লোক তো ইনকামও করতে পারে। আমার নিজের 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার ইনকাম 0। আমি জমি বেচে খেয়েছি। কিন্তু 2024-এর সেপ্টেম্বরে আমি আবার জবে ঢুকেছি। আমার মান্থলি ইনকাম 12 লাখ টাকা শুরু হয়েছে। সো আপনি কি বলবেন তাহলে যে আমি এই আওয়ামী লীগ সরকার পতন হয়ে আমি টাকা ইনকাম শুরু করেছি? সো একটা মানুষ কিভাবে করেছে, লেটস কাম টু দ্য পয়েন্ট, যে এটা লিগাল কোন ডকুমেন্ট আসে, সে কোথা থেকে। আর মীর শাহ আলম কিন্তু কন্ট্রাক্টরি আজকের থেকে করে না, আমার জানা মতে 20 বছর আগের থেকে উনি কন্ট্রাক্টরি করেন। আমরা তো আসলে আরো অনেক কথাই শুনেছি যে বিএনপির গত 15 বছরে বিএনপির নেতারা, আপনি তো বলছেন যে উনি তৃণমূলের নেতা, তৃণমূল থেকে উঠে আসা সেই নেতা, তো বিএনপির যারা নেতারা ছিলেন তারা তো আসলে গত 15 বছর পাট খেতে ঘুমিয়েছে এবং তারা জেল, হামলা মামলা, নানান কিছু মানে তাদের উপর দিয়ে গেছে, নানান জুলুমের শিকার হয়েছে, তারা কাজ করতে পারেনি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের কাজ দেওয়া হয়নি। আমি জানি না গত 15 বছরে তিনি এত কিভাবে করে ফুলে ফেপে এত বড় লোক হয়েছেন। হয়তো আপনি যেটা বলছেন যে উনি হয়তো জমিদার, এই জন্য আমি ওনাকে বলি শাহজাদা, ভালোবেসে বলি শাহজাদা মীর শাহ আলম। হতে পারে আপনার কথাই ঠিক। বলবো লাস্ট একটা লাইন, উনি অনেককে অনেক ডেজিগনেশন দিয়েছেন ইতিমধ্যে, অনেক সিনিয়র মানুষকে, একজন প্রতিমন্ত্রীকেও উনি দিলেন এখন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, ওনার কথা দিয়েই আমি বলি যে মানুষটা 15 বছর কাজ করতে পারেনি, 20 বছর কাজ করতে পারেনি, সে মানুষটা যদি 8 মাস কাজ করে তো তার তো ইনকাম বাড়বেই, খুব স্বাভাবিক। কিন্তু যে বিষয়টা বারবারই আসে, যদি ওনারটা ঠিক হয়, হ্যাঁ, মানে স্বচ্ছতার একটি বিষয় বা জবাবদিহি। আমি তো শুরুতেই বলেছি যদি অস্বচ্ছ হয় অবশ্যই দেশে আইন আছে এবং সেগুলোর বিচার হবে। এবং এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কোনোটা ছেড়ে দিয়েছেন এমনটা তো হয়নি, এ দেশে এমনটা তো হয়নি। আজকে বিএনপি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করে এসেছে। আপনারা সবাই জানেন যে সেই ইয়াসমিন হত্যা, যেটা নিয়ে বিএনপির পতন ঘটালো, এই বিএনপি ইয়াসমিন হত্যার মামলার কিন্তু রায় আওয়ামী লীগ সরকার 5 বছরে দেয়নি, বিএনপি এসেই এটার বিচার করেছে। কাজে আপনি নিশ্চিত থাকুন। আর এই যে ভবিষ্যৎ জিনিসগুলো নিয়ে যে প্রেডিকশন করা হয় যে এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, যেমন আপনিও বললেন যে আপনি কি আশা করেন বিএনপির ন্যায় বিচার করবে কিনা আওয়ামী লীগের, নিশ্চিত থাকবেন বিএনপির ইতিহাসই ন্যায় বিচারের। বিএনপির ইতিহাসই হচ্ছে স্বজনপ্রীতির বাইরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্রপতি, ওনার ভাই তখন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। গভর্নর রিটায়ার্ডের পর সবাই জানতেন উনিই হবেন গভর্নর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে গভর্নর করেননি। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ওনার কোথায়, অযোগ্যতা কোথায়, বলে অযোগ্যতা উনি আমার ভাই। আপনি দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভাইয়ের সন্তানদেরকে নিয়ে ঘরে, কিন্তু সে 100% তাদের টেক কেয়ার করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আপনাকে দেখিয়েছেন যে ওই যে উত্তরের স্কুল মাইলস্টোন যখন হলো, একজন শিক্ষিকা মারা গেছেন,
উনি একটা বার উনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন ওই শিক্ষার্থীকে ওনার আত্মীয় ওনার কাজিন করেননি। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। কারণ বিএনপির রাজনীতি ইতিহাসের উপর ভিত্তি করে। বিএনপি সবসময় সমালোচনার শিকার হয়, কিন্তু দিন শেষে বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড কোষ্ঠীবার্তরে যাচাই করা হয়। কামরুদ্দিন শুভজি, আপনার কাছে কি মনে হয় সরকার এবং বিরোধী দলের ভেতরে যে এক জায়গায় কেমন করে তারা দুর্নীতি হোক তারপরে চাঁদাবাজি যে প্রসঙ্গগুলো বারবার একে অপরের দিকে যখন হচ্ছে তীর ছুটছেন, আপনার কাছে কি মনে হয় যে পুরনো ধারার রাজনীতি আমরা পরিবর্তনের কথা বলি, সেটি কি আদৌ পরিবর্তন হচ্ছে নাকি একই জায়গায় এখনো আটকে আছে? আমি মনে করি না একই জায়গায় আটকে আছে। চাঁদাবাজির যে আমরা যদি ইতিহাস দেখি বা যে 15-16 বছরের যে আমরা একটা লিগেসি দেখেছি, ওই সময় কারা চাঁদাবাজি করেছে, যাদের এখন পতন হয়েছে আমরা জানি। কিন্তু এরপরে যে নতুন অধ্যায় শুরু হয়েছে সেখানে কিছু ঘটনা ঘটে নাই আমি সেটা বলবো না, ঘটেছে। কিছু মিডিয়াতেও আসছে, মিডিয়া সব আপনার প্রচার যে সব কিছু সত্য ছিল তাও না। আবার এটাও দেখেছি যে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের অনেককে শোকজ করা হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে কিছু অনিয়মের জন্য, কিছু দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, এগুলো আমরা দেখেছি। তো কাজে এত বড় দলের মধ্যে কিছু ঘটনা ঘটে নাই সেটাও বলা যাচ্ছে না বা আমরা বলছি না। আমাদের কথা হচ্ছে যে এখন যে অবস্থা, যেটা আপনি মানে সরকারি দল বিরোধী দলের কথা বলছেন, এগুলো কিছুটা অনেক সময় বিরোধী দল অনেক সময় রাজনীতির কারণেও বলতে পারে। কারণ এটা তারা রাজনীতিতে অনেক সময় অনেক কিছু মানে আপনাকে এক্সাজারেট করে বলেন ওনারা। তো এখনও এমন কিছু তো আমরা দেখি নাই যে সরকারের কোনো জায়গায় এমন কোনো তথ্য বেরিয়ে আসে না যে বড় ধরনের চাঁদাবাজি হয়ে গেছে সরকারি মানে ক্ষমতাকে ব্যবহার করে বা দলীয় ইয়েকে ব্যবহার। যেহেতু আমরা একটা জিনিস একটু আগে আমরা আলোচনা, আপনি নিজেই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ জীবনযাপন করেন, আমি নিজে বলছিলাম যে এটা থেকে শুধু একজন প্রধানমন্ত্রী যখন সাধারণ জীবনযাপন করেন, একজন প্রধানমন্ত্রী যখন দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, একজন প্রধানমন্ত্রী যখন দেশকে পরিচালনার জন্য উনার কতগুলি ইয়ারস্টিক ঠিক করেন, তখন উনার ক্যাবিনেট, উনার যে যারা এমপি সাহেবরা আছেন, এমপি সাহেব থেকে শুরু করে যারা, তাদের কাছে অটোমেটিক্যালি একটা বার্তা চলে যায়, দিস ইজ দ্য ওয়ে, এভাবেই চলতে হবে। এর মধ্যে যে কোনো জায়গায় ব্যত্যয় ঘটে নাই বা ঘটবে না আমি সেটা বলছি না, কিন্তু যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে সরকার অবশ্যই জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবেন। উনার নিশ্চয়ই একটা মেকানিজম আছে, উনি এভাবে দেশকে পরিচালনা করতে চান, এটা তো অত্যন্ত ভালো। কিন্তু আপনি এই ধরনের একটা স্বৈরশাসনের পরে যখন ওটা নতুন দায়িত্ব নিয়ে অনেক মানুষ তো ওই সেট আপ তো রয়ে গেছে অনেক জায়গায়। কাজেই হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ওভারনাইট সব কিছু আপনার মানে স্বর্ণে পরিণত হয়ে যাবে এমনটি ভাবাটা উচিত না। আমি যেটা মনে করি যে বিগিনিং ইজ ভেরি গুড, জেস্টার ইজ ভেরি গুড। আমরা দেখি যে এগুলি উনার যারা রাজনৈতিক মানে কলিগ আছেন উনারা কীভাবে মানে আপনার কীভাবে ফলো করছেন কিনা, ওনাদের যে মন্ত্রিত্ব করতে যে ওনারা ফলো করছেন কিনা, ফলো না করলে প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিচ্ছেন সেটা দেখি। আমি মনে করি লেট আস হোপ ফর দ্য বেস্ট। আমরা মনিরা শারমিন আপনার কাছে একটু আসতে চাই, প্রসঙ্গটি আসলে আপনাদেরই। সেটি হচ্ছে আপনারা যেই আমরা জানি যে জুলাই আন্দোলনের 2 বছর যে পূর্তি, তাতে আপনারা জুলাই পদযাত্রা নামক একটি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু সেখানে প্রথমে যখন ঘোষণা দিলেন আপনারা, তখন আমরা 64 জেলা দেখলাম, কিন্তু এরপরে আমরা দেখলাম যে 6টি জেলা, গোপালগঞ্জ সহ 6টি জেলাতে আপনারা যাবেন না, এই পদযাত্রাটি হবে না। কেন সেই জায়গাগুলোতে আপনারা পদযাত্রা করবেন না? আচ্ছা, এই বিষয়টি হচ্ছে আসলে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আমরা 100টি উপজেলাতে আমাদের হচ্ছে নির্বাচনে, এই স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রার্থীকে সমর্থন দিয়েছি। তো এই 100টি উপজেলা হিসাব করে আসলে আমাদের পরিকল্পনাটা, প্রথমত 64 জেলা হিসেবে জেলায় আসলে কোথায় কোথায় যাওয়া যায় এরকম করে একটা পরিকল্পনা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যে উপজেলাগুলোতে আমাদের প্রার্থী আছে তাদের আসলে সমর্থন দেওয়ার জন্য, তাদের একটু বুস্ট আপ করার জন্য বা তাদের আসলে একটু মানুষের কাছে পরিচিতি বাড়ানোর জন্য আমরা সেই এলাকাগুলোতে যাব। তো যেহেতু এটা উপজেলা পর্যায়ে, তো তখন যখন আমরা আসলে উপজেলা পর্যায়ে ওই 100টি উপজেলা যখন হিসাব করি, তখন তার মধ্যে আসলে 6টি জেলা ছিল না আর কি, মানে সেখানে আমরা এখনো আমাদের প্রার্থী ঘোষণা করিনি। সুতরাং আমরা যেই 100টি উপজেলায়
আমাদের চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়র আমরা ঘোষণা করেছি সেই উপজেলাগুলো দিয়েই, এবং মানে সেই জেলাগুলোই আসলে আমাদের মূল এখন টার্গেট। পরবর্তীতে আমরা যদি সময় পাই তাহলে বাকিগুলো কভার করবার চেষ্টা করি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে বা গণমাধ্যমেও আপনাদের একজন কেন্দ্রীয় নেতা, খুব সম্ভবত তার নাম প্রকাশিত হয়নি, তিনি যে কথাটি বলেছেন, আমি যদি একটু কোট করে বলি, যে গত বছর গোপালগঞ্জের ঘটনার পরে আমাদেরকে দোষারোপ করা হয়েছিল, অথচ আমরাই ছিলাম হামলার শিকার। এবার তেমন পরিস্থিতি এড়াতে আপাতত পদযাত্রা থেকে গোপালগঞ্জ বাদ রাখা হয়েছে। মানে জানি না, আমি নাম প্রকাশে অনিচ্ছুক বললে তো আসলে বোঝা যায় না যে আসলে সত্যিকার দায়িত্বশীল কোন নেতা বলেছেন। তবে আমাদের মূল বিষয়টাই হচ্ছে, এবার টার্গেটই ছিল আমাদের 100টা উপজেলা। কারণ আমরা প্রথম থেকে বলছিলাম যে, সবাই জিজ্ঞেস করছিল যেহেতু জুলাই মাস এনসিপি পদযাত্রা করবে কিনা, তো আমরা বলছিলাম যে এবার আমরা আরো ডিসেন্ট্রালাইজড ওয়েতে পদযাত্রাটা করব। ডিসেন্ট্রালাইজ মিনস এটাই যে আমরা এবার জেলা পর্যায়ে আসলে যাব না, আমরা উপজেলা পর্যায়ে দিয়ে শুরু করব। কারণ উপজেলা পর্যায়টা আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ এই জুলাইয়ে এই পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক যে বিস্তারটা সেটা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আপনারা কোনো নিরাপত্তাহীনতায় কি ভুগছেন? না, নিরাপত্তাহীনতা বলতে স্বাভাবিকভাবেই আমাদের পদযাত্রা যদি বলি, সেখানে অনেকেরই তো অনেক ধরনের সিকিউরিটি থ্রেট থাকে, কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে যখন পদযাত্রা করবো, আমরা সবাই, সব নেতারা যখন একসাথে মুভ করি, তখন মানে এই সিকিউরিটি থ্রেট তো নিয়েই আসলে আমাদের বের হতে হয়। তো এটা তো আসলে নতুন কিছু না। তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় না যে এই ধরনের ডিসিশন চেঞ্জ করা হয়েছে, কারণ ডিসিশনটা আমরাই একসাথে বসেই নিয়েছি। তো এটা আসলে উপজেলা ভিত্তিক কর্মসূচির কারণে। সরকারের কাছে আপনাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা চাওয়া বা নিরাপত্তার বিষয়টি, কারণ বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের সাথে আপনাদের এনসিপির বিভিন্ন সময় টুকটাক করে হলেও আমরা দেখেছি কিছুটা বাগবিতণ্ডা হোক বা একটু সংঘর্ষের মতো বা উত্তপ্ত ঘটনা ঘটে যায় এরকম একটা অবস্থাও তৈরি হয়েছে। দেখেন, এখানে প্রথমত ছাত্র দলের ভাই যারা আছেন আমাদের, তাদের সাথে আমাদের এটা এলাকা বিশেষে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে এরকম হতে পারে, কিন্তু আসলে আদারওয়াইজ আমরা একটা সহ অবস্থানের রাজনীতি কিন্তু আমরা করছি। আমরা কিন্তু খুব বেশি, আমরা যখন দেখেছি যে গত 15 বছর যেভাবে করে আসলে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে অন্য 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 আসলে ভিন্ন মতের উপরে, আমরা কিন্তু সেই সংস্কৃতি এখনো দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা আশা করি না সেরকম থ্রেট, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যে আসলে পতিত ফ্যাসিবাদী কাঠামো, তারা তো আসলে বাংলাদেশের মধ্যে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। তো সেই জায়গা থেকে আসলে স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসেবে নিরাপত্তা যতটা আসলে নিশ্চিত করা যায়, সেটা তো নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমাদের প্রোভাইড করা হবে, কিন্তু আদার কোনো আমরা আলাদা করে কোনো আসলে নিরাপত্তা চেয়েছেন কি নিরাপত্তা দেওয়ার জন্য? না, দেখেন, এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের পদযাত্রাগুলো যখন যেই উপজেলায় বা যেই জায়গায় আমরা যাব, সেখানে যারা আসলে স্থানীয় যে প্রশাসন আছে তাদের জানানো হয়। তো সেই জায়গা থেকে যেভাবে করে আসলে অনুমতি নেওয়া, কোথায় আমরা থাকবো, কোথায় পদযাত্রাটা হবে, এই যে সিকিউরিটি কনসার্ন গুলো, সেগুলো আসলে প্রশাসনকে জানিয়ে রাখা হয়। সেভাবে করে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এবার। ফজলে হুদা বাবুল, এই রাজনৈতিক হোক বা আমরা যেটা জানি যে দলেরই একটি কোনো মানে কর্মসূচি হোক না কেন, স্বাভাবিকভাবেই হচ্ছে এখানে নিরাপত্তার পাশাপাশি যেমনটা হচ্ছে মনির শারমিন বলছিলেন যে আওয়ামী লীগের লোকজনরা তো রয়ে গেছে, তারা তো নানাভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সরকারকে এক ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে। সেখানে আপনারা এনসিপিকে কতটা আসলে নিরাপত্তা ব্যবস্থা নিজ থেকেও উদ্যোগ দিবেন কিনা যদি তারা নাও বলে? হ্যাঁ, ধন্যবাদ। সেটা হচ্ছে কি, দেখুন, সরকারের কিন্তু দায়িত্ব, এবং এই যে সরকারটা এখন হচ্ছে, এই সরকারের যে রাজনৈতিক দল এই সরকারটা গঠন করেছে, সেই রাজনৈতিক দলের কিন্তু মূল ভিত্তি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, এবং সেটা শুধু মুখে না, এটা করে দেখিয়েছে। তো কাজেই সেইখানে এসে প্রত্যেকটা, এবং যখন সেই দলের সরকারটা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে, সেটা মিনিমাম দায়িত্ব অবশ্যই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মসূচিকে সেটা অবশ্যই বৈধ, এবং সেটাকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রাখা, তাদের টেক কেয়ার করা অবশ্যই সরকারের দায়িত্ব। যেটা মনির শারমিন পারফেক্টলি বলেছেন, যে ধরুন একটা জেলাতে, ধরুন উনি নওগাঁতে ওনারা করবেন পদযাত্রা, তো নওগাঁ প্রশাসনকে ওনারা জানাবেন, এবং সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে, জায়গা দিবে,
এবং সেখানে সর্বত সহযোগিতা করবে, এটা প্রত্যাশা, এটা গণতান্ত্রিক আচরণ। এবং সেখানে পুলিশ চাইবে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। যেহেতু বিরোধী দলে তারা আছেন, তারা খুব ন্যাচারালি যে হয়তো পরিস্থিতি অশান্ত করলেই বিরোধী দলে থাকলে বেশি সুবিধা পায় এ দেশে। আমার একটা মজার কাহিনী আছে কামাল ভাই। আমরা জনাব তারেক রহমানের সাথে একবার আমরা অনলাইনে মিটিং করছিলাম, তা আমরা বলছিলাম যে আমাদের একটা বড় দলের একটা বড় বদনাম হচ্ছে আমরা আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারি না। তো উনি বললেন যে আওয়ামী লীগ আবার আন্দোলন করলো কবে? আওয়ামী লীগ তো ভাঙচুর করলো, জ্বালাও করলো, পোড়াও করলো, আন্দোলন তো করলো না। তো আমরা ওই রকম দল হতে চাই না। তো আমরা তখন বললাম যে আমাদের এই করা উচিত, কিন্তু ওই সময়ের আর কি উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, উনি বললেন যে না, ওভাবে তো জনগণের মন জয় করা যায় না। তবে বাংলাদেশের সচরাচর রাজনীতির ইতিহাসে কি হয়, সরকারি দলকে বিপদে ফেলার জন্য বিরোধী দল সবসময় চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার রাজনীতিটা একটু অন্যরকমই হওয়া উচিত। আমাদের মতের পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, আমাদের জনগণকে সেবা করার জন্য আমাদের ইস্তেহারের পার্থক্য থাকবে, আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের কাজ দিয়ে, যেটা জুলাই অভ্যুত্থানের অ্যাকচুয়াল চেতনা, জুলাই চেতনা যদি বলি, একসময় মুক্তিযুদ্ধের চেতনা বলতো, আমি যদি জুলাই চেতনা বলি তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে জুলাই হয়েছিল মানুষের সকল মানুষকে সমান অধিকার দেয়া, সকল মানুষ ভালো থাকবে, আগের চেয়ে ভালো থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সংবাদপত্র এবং মিডিয়ার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, কোটা প্রথা থাকবে না, মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এবং জবাবদিহিতা থাকবে, এবং সাধারণ জনগণের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার জবাবদিহিতার মধ্যে আসবে, প্রশাসনের স্বচ্ছতা আসবে, দুর্নীতি থাকবে না। এই জিনিসগুলোই কিন্তু জুলাইয়ের চাওয়া পাওয়া ছিল। তো কাজে আমার মনে হয় বিরোধী দল যদি, হ্যাঁ পদযাত্রা একটা তো অবশ্যই বিষয়, সেটা খুবই ভালো এবং খুবই আমি বলবো যে নিরীহ টাইপের একটা প্রোগ্রাম। এখানে তারা পদযাত্রা করবে, তাদেরকে সেই সুযোগটা করে দিবে প্রশাসন, এটাই প্রত্যাশা। নিশ্চয়ই, এবং একই প্রত্যাশা আসলে আমাদেরও থাকবে। মনিরা শারমিন, আপনাকে আসলে ধন্যবাদ দিতেই হচ্ছে। রাজনীতির আলোচনা নিশ্চয়ই আবারও আগামীতে আমরা আপনাকে পাবো, সেই প্রত্যাশাই রাখি। তাহলে আমরা রাজনীতির অনেক খবরাখবর নিয়ে আলোচনা করলাম, তর্ক বিতর্ক হলো, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় থাকে যেগুলো দিন শেষে হচ্ছে সবাইকে এক করে। তেমনটাই হচ্ছে এখন বিশ্বকাপ ফুটবল চলছে, সেই খেলা নিয়েও উন্মাদনা আছে। ছোট করে যদি একটু আপনাদের দুজনের কাছ থেকে জেনে নিয়ে, বাবুল ভাইয়ের পছন্দের দলকে আর সবুজ ভাইয়ের পছন্দের দলকে। অলরেডি 71 বলে গেছি, আজকে খুব টেনশনে নাই, কারণ আমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করি, আমরা ব্রাজিলের খেলা ভালো লাগে এই জন্য সাপোর্ট করি, এবং আমার মনে হয় খেলাটা এরকমই হওয়া উচিত যে একটা দল পছন্দের থাকবেই, খেলাটা ভালো হবে এবং খেলাটা লাস্ট বল পর্যন্ত যেন খেলাটা প্রতিযোগিতামূলক হয় এবং সুন্দর হয়। খেলার মধ্যে আমরা অনেক সময় দেখেছি, ওই ইতিহাসেও অনেক কিছু এসেছে, সেরকমটা যেন না ঘটে। ব্রাজিল মূলত ভালো খেলে, গ্রামাটিক্যাল খেলা খেলে এই জন্য, এবং প্রত্যাশা আজকে নেইমার নামবে অ্যাজ ইউজুয়াল। আমার কাছে মনে হয়েছে উনি অসুস্থতার চেয়ে কৌশলেই নামেননি এতদিন, হয়তোবা কমল ভাই হয়তো আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য আমি আসছি আপনার সঙ্গে মিলে যাবে আর কি। জি, আপনারও পছন্দের। না, বিষয়টা হচ্ছে আমি আসলে হাসতেছিলাম এই কারণে, আমি যেহেতু শো করছি, আমরা তো অনেক রাজনৈতিক বিষয়, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছিলাম। আমাদের থেকে যারা দেখছেন তাদের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলের সমর্থকই আছে। আমি যখন আমার পছন্দের দলটা এখন বলবো, তখন যারা ওই দলটা মানে বিপক্ষে করেন তারা তো চিন্তা করবে এতক্ষণ তো ওনার এই কথাগুলি ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না। রাজনীতিবিদ কিন্তু এই রিস্ক নিয়ে নিয়েছে, সাংবাদিক নিচ্ছেন না, নিচ্ছি। তারপরেও আমি বলতে গেলে আমি আসলে আমাদের ছোটকাল আমি নিজেও ফুটবল খেলতাম একসময় ছাত্রাবস্থায়।
ব্রাজিলকে আমার আসলে ভালো লাগে সব সময় আর কি। তো কাজেই আমি আপনার এখান থেকে যে খেলা দেখবো, অবশ্যই আমরা তো সবাই সবচেয়ে কম বড় বেশি খেলা দেখবো। আমি অন্যান্য দলের খেলাও দেখি, সবগুলি না দেখলেও আমাদের বাংলাদেশ তো ব্রাজিল আর আর্জেন্টিনা হয়ে গেছে, জি। ঠিক আমরা হ্যাঁ। জানি। এই প্রসঙ্গে আমরা আসবো। আমাদের সাথে একজন অতিথি যুক্ত হচ্ছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। মাহমুদা শরীফা অদিতি, কোচ এবং সাবেক জাতীয় ফুটবলার। অনেক ধন্যবাদ অদিতি যুক্ত হয়েছেন। আপনার কাছেও ছোট করে প্রথম প্রশ্ন, আপনার পছন্দের দল কোনটি? এবং একই সাথে যদি একটু বিশ্লেষণ করতেই বলি, ব্রাজিলের সাথে আজকে নরওয়ের যেই হাই ভোল্টেজ আসলে খেলা, মানে সেখানে আপনি কাকে এগিয়ে রাখবেন, কি মনে হচ্ছে আপনার? আপনি হয়তো আমাদের থেকে আরো ভালো বুঝবেন। ঠিক আছে, আমার পছন্দের দল হচ্ছে আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের জাতীয় Actually, সংসদের স্পিকার এর আগে আমরা আলোচনা যেটা শুনলাম যে আসলে আমরা খেলাটা এনজয় করতে চাই, সবাই তো কোনো না কোনো দলকে সাপোর্ট করবো, দিন শেষে মানে খেলাটা যদি এনজয় করতে চাই, খেলাটা দেখে যেন আমরা খুব ভালো ফিল করি আর কি, এটা হলো বিষয়। তো আজকে ব্রাজিল ভার্সেস নরওয়ের যে ম্যাচটা হবে, অ্যাকচুয়ালি ব্রাজিলের কিন্তু একটা নাম ডাক সুনাম, বা আমরা ব্রাজিলিয়ান ফুটবলটাকে অনেক এনজয় করি এবং সবাই অনেক পছন্দ করি, তাদের যে খেলার ধরন সবকিছু মিলে পছন্দ করি। আমরা দেখেছি গত ওদের এর আগের ম্যাচটা দেখেছি জাপানের সাথে, তো 2-1 ওরা জয়লাভ করেছে। তখন আমরা দেখেছি যে পিছিয়ে পড়ে জাপানকে কিভাবে চেপে ধরে উইনিং মেন্টালিটি নিয়ে তারা বের হয়ে আসছে, ব্রাজিলের এই জিনিসটা অনেক বেশি। তারপরে এখন নরওয়ে এখন আন্ডারডগের মতো বলা চলে, আসলে তারা যেভাবে খেলছে, তাদের যে প্লেইং স্টাইলটা, তো এটা বলা চলে যে আসলে যে কোনো কিছু ঘটতে পারে আজকে ব্রাজিলের সাথে। এখন আগে যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল এই নামগুলো শুনলে আমরা অনেক কিছু মনে করতাম, তো দেখেন এই যে এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু ডিফারেন্ট ইস্যু হয়েছে যে ছোট ছোট দলগুলো কিন্তু এত ভালো বেশি করছে, কিন্তু কাউরে কিন্তু মার্কটা আপনি 100% দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে জাপানের সাথে একটা ম্যাচ খেলে এখন এই স্টেজ এসছে, 16 এসছে, তো নরওয়ের সাথে ম্যাচটা অনেক ডিফিকাল্ট হবে। আর সবচেয়ে বড় কথা, ব্রাজিল এবং নরওয়ের যে খেলাটা, এখানে কিন্তু দুই দলকে এগিয়ে রাখা যাচ্ছে। সবচেয়ে ফাইটিংটা আমি মনে করবো যে দলের চেয়ে এখানে ভিনির সাথে হালান্ডের একটা ফাইটিং হবে। এই হচ্ছে দুইটা বেস্ট। সেই জায়গায় আসলে আমাদের নিজেদের দেশের কথা আসলে না বললেই নয়, যেখানে আমাদের আমরা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং আপনি বলছিলেন যে এবার বিশ্বকাপে অনেক ছোট ছোট দেশ যারা সামনে এগিয়ে এসছে, এবং এশিয়ার দেশও আসলে, জাপানের কথা তো আমরা আসলে সবসময় বলি, জাপান সবসময় ভালো খেলে, এবারও ভালো খেলেছে। কিন্তু আমাদের নিজেদের দেশে আমরা এত ভক্ত, আমরা নিজের এই দেশে বসে অন্য দেশের প্লেয়ারদের সকল ফর্ম বুঝি, খেলোয়াড়দের শারীরিক অবস্থা থেকে শুরু করে মনস্তাত্ত্বিক সকল বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়, কিন্তু নিজেরা কেন খেলতে পারি না ভালো মতো? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু গত ম্যাচটা যে হয়েছে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা, কেপরা কিন্তু দেখে দিয়েছে যে ফুটবল কিভাবে খেলতে হয়, এত ছোট জনসংখ্যার একটা দেশ কিভাবে ফুটবলটা খেলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু দেখেন সারা মনে হয় কি প্রতিদিন একটা করে ঈদের দিন চলছে, আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, একদম সারা বাংলাদেশ ছেয়ে গেছে যে মনে হয় ওয়ার্ল্ড কাপের ভেন্যুটা আমাদের দেশে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা যে পরিকল্পনা প্রয়োজন ছিল, আমরা জানি এরা বিগত বছরগুলোতে হয়তো আমরা বেশি মুখে কথা বলেছি, হয়তো মাঠের কাজটা অনেক কম করেছি। কারণ বর্তমান যে আমাদের এইসি মেম্বার বা কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এসে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, সে কিন্তু দেখবেন যে খেলাটা মাঠে কিন্তু গড়াচ্ছে যে কোনো ভাবে। তো ওয়ার্ল্ড কাপের ভীষণটা তো এত সহজ না। আপনার এখান থেকে যে স্টার্ট করেছে, আমরা কিন্তু দেখি যে না, বিভিন্ন ধরনের এজ ভিত্তিক টিমগুলো কিন্তু তারা মাঠে গড়াচ্ছে। আপনার কিছুদিন আগে, 2 দিন আগে হচ্ছে আন্ডার 18 কিন্তু ওপেন হয়েছে, আন্ডার 15, 17, 19 তারা কিন্তু মাঠে খেলাটা গড়াচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল যে উইমেন টিম, মেন্স টিমটা, আপনার বোথ কিন্তু তারা কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স ধরে রাখে এবং বিশ্ব মঞ্চে কিন্তু তারা কাজ করছে, মানে খেলাধুলার বিষয়টা কিন্তু তারা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন থেকে এই প্ল্যানিং অনুযায়ী যদি আমাদের মানে প্ল্যান করা যায় যে আমাদের 2030-এ না হোক আরো একটা বিশেষ মিশন করা যায়, আমার মনে হয় যে আমরা একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। এবং আমার এও মনে হয় যে হয়তোবা মেনের চেয়ে উইমেনটা অনেক আগে খেলার এটাই আসলে আমিও বলতে চাচ্ছিলাম যে ছেলেদের থেকে মেয়েরা আসলে অনেক দূর এখনো ভালো করছে, আগামীতে আরো ভালো করবে। ফজলুল হুদা বাবুল, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে খেলাধুলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের বেশ আগ্রহ আছে এবং উনি সেই জায়গায় উৎসাহিত
করেছেন মানে একেবারে ছোটবেলা থেকে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমরা এটা তো স্বপ্ন বিশ্বকাপে খেলা বা ফিফার সেরকম একটি টিমের মধ্যে তালিকা অন্তর্ভুক্ত হওয়া, কিন্তু তার আগে এশিয়ার মধ্যেও নিজেদেরকে অবস্থানটা একটু শক্ত করা, সেই জায়গায় আমরা যে পিছিয়ে আছি, আমরা সামনের দিকে কিভাবে আসলে পরিকল্পনা নিলে পরে এগোতে পারবো? আমি একটু দ্বিমত করব আপনার সাথে। সেটা হচ্ছে আমরা পিছিয়ে নেই। নারী ফুটবলের বিভিন্ন গ্রুপগুলো, বয়স ভিত্তিকগুলো নিয়ে আমি নিজে বোধহয় অন্তত 8-10 বার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তাদের সাফল্যে, যেভাবে নিয়ে খেলে, এবং আমরা কিন্তু এগোচ্ছি এবং ভালো এগোচ্ছি। এই যে বর্তমানে যে দলটা এবং পুরুষদের যে দল যেটা, এটাও এদের পারফরমেন্স এবং ফিফা র্যাঙ্কিং বেশ উন্নত হয়েছে। একটা দেশে যখন 17 বছর গণতান্ত্রিক সরকার থাকে তখন কিন্তু আপনার সব কিছুই, ইমাম সাহেবরা চেঞ্জ হয়ে যায়, খেলোয়াড়রা তো চেঞ্জ হবেই, কোচ তো চেঞ্জ হবেই, ইমাম সাহেব দৌড় দিয়ে চলে যায়, কবিরা চেঞ্জ হয়, সাহিত্যিকরা চেঞ্জ হয়, তাই না? মুভি সিনেমার নায়িকারা পর্যন্ত রাজনৈতিকভাবে ভাগাভাগি হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা বেরোয় এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই খুবই পরিকল্পিতভাবে আগাচ্ছে। যেমন প্রত্যেকটা ইউনিয়নে উনি খেলার মাঠের কথা বলেছেন, যেটা সবচেয়ে বেশি জরুরি। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমি শিওর কামাল ভাই আমাদের আরো সিনিয়র, ওনাদের সময়ও আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় ফুটবল খেলা হতো। ফুটবল না থাকলেও আমরা খড় দিয়ে পেঁচে খুব ফুটবল খেলতাম। আমাদের কিন্তু গত 15-17 বছর আমাদের ফাঁকা জায়গা নেই, কেউই কিন্তু কোনো জায়গা ছাড়েনি। তারপর যেটা ফাঁকা আছে ওটাও রাজনৈতিকভাবে দখল করা হয়েছে। তো এখন যেটা আমরা এসেছি যে ইউনিয়নে আমরা নিব, বয়স ভিত্তিক নিব, বিভিন্ন খেলা টুর্নামেন্টে অর্থাৎ সামনের দিনগুলোতে আমরা নিচ্ছি। পরিকল্পনা আছে আমাদের, আসলে সময় একেবারেই শেষ। স্কুলগুলোর মধ্যে বিশেষ করছে প্রাইমারি স্কুলে কিন্তু হয়েছে। শেষ মন্তব্য আমরা নিতে চাই যে আপনার যদি কিছু এই বিষয়ে যুক্ত করা থাকে না ফুটবলের, বাংলাদেশের ফুটবল নিয়ে। না বাংলাদেশের ফুটবল আমরা তো আশাবাদী হতে চাই, কিন্তু আসলে আমার কাছে মনে হয় আমাদের যে কথাটা বলছে যে মাঠের যে অভাব, যে আসলে একদম গ্রাসরুট লেভেল থেকে ফুটবলটাকে নিয়ে আসতে হবে। আমি যেটা মনে করি যে মানে এটা ঢাকা কেন্দ্রিক না বা চট্টগ্রাম কেন্দ্রিক না, তাহলে ওইভাবে মাঠের ব্যবস্থা থাকতে হবে। ফুটবলের প্রতি যে আগ্রহটা একসময় অনেক বেশি ছিল, আমার মনে হয় সেটাকে আসলে ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটের দিকে চলে গেছে। আমাদের আসলে আলোচনা জি শেষ করতে চাই। অনেক ধন্যবাদ কামালউদ্দিন শুভজ এবং ফজলে হুদা বাবুল, এবং একই সাথে মাহমুদা শরীফা অদিতি। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আপনাদের সবার সাথে। দর্শক ধন্যবাদ, সাথে ছিলেন এতক্ষণ, দেখা হবে আবার।